আজকে পানিহাটি বিধানসভা, হ্যাঁ ঠিক আছে, পানিহাটি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে আমরা একটি সাংবাদিক সম্মেলন, সেটা হচ্ছে যে আহ্বান করেছি। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। অল্প সময়ের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য, ত্রিপুরার বিধানসভার বিরোধী দলনেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত আছেন আমাদের পার্টি নেতৃত্ব কমরেড অনির্বাণ ভট্টাচার্য এবং কমরেড নীলমণি বিশ্বাস। আমরা আমাদের সাংবাদিক সম্মেলন তার কাজটা শুরু করছি। আজকে প্রধানমন্ত্রীর সভা হয়েছে, পানিহাটিতে হয়েছে, এবং আরো বিভিন্ন জায়গা থেকে যাই মানুষজন এসেছিলেন, টিভি মিডিয়াতে প্রচার ইত্যাদি হয়েছে। সেখানে আমরা শুনলাম যে নারী সুরক্ষা নিয়ে, রাজ্যে মহিলাদের নিরাপত্তা ইত্যাদি নিয়ে অনেক কথা, কিছু কথা বলার চেষ্টা করেছেন আমার দেশের প্রধানমন্ত্রী। কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে যে পানিহাটির মাটিতে দাঁড়িয়ে এই কথা হলো, সেই অভয়ার বিচার কতদূর হলো এবং সেটা কবের মধ্যে দ্রুততার সাথে সম্পন্ন হবে। গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের বাইরের যে মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, যে মানুষের আবেগ, যে মানুষের কান্না, রক্ত, ঘাম, তার অফিস কাচারি ইত্যাদির সমস্যা সত্ত্বেও যে হাজার হাজার লাখো লাখো মানুষ এই আন্দোলনের সাথে জুড়ে ছিলেন, তারা কিন্তু আজকের সভা থেকে এর কোনো সদুত্তর পেলেন না যে সিবিআই এর তদন্ত কবে শেষ হবে এবং উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগানটা ছিল, সেই স্লোগানটা কবের মধ্যে হচ্ছে সাধারণ মানুষ সেই জাস্টিস পাবেন। এই উত্তর কিন্তু আমরা আজকে পেলাম। এমনিতে আমরা জানি যে ধর্ষকদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গোটা দেশে যদি বলেন, খুবই উজ্জ্বল ইতিহাস বিজেপির রয়েছে। কারণ কাঠুয়ায় বলুন, হাথরাসে বলুন, বা বিলকিস বানুর ঘটনায় বলুন, বিজেপি যেভাবে ধর্ষকদের পাশে দাঁড়িয়েছে সেই ইতিহাস নিশ্চয়ই বাংলার মানুষ বা দেশের মানুষ ভুলে যাননি। বিলকিস বানুর ঘটনায় ধর্ষক ছাড়া পেলে তাকে যেভাবে মালা পরিয়ে বিজেপি বিজয় মিছিল করেছে, বা ভারতীয় যে অ্যাথলিটরা মেডেল জিতেছিলেন, ভারতবর্ষকে সম্মানের জায়গায় তুলেছিলেন, আরো বেশি সম্মানের জায়গায় তুলেছিলেন, সেই অ্যাথলিটদের যখন বিজেপির প্রাক্তন সাংসদ নির্যাতন করছেন, তারপরেও তাকে কোনো শাস্তি দেওয়া তো দূরের কথা, বিজেপি সবসময় তার পাশে দাঁড়িয়েছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ জুড়ে এটা বাস্তব যে বিজেপি কোনোদিন নারী নির্যাতনের বিচার দেবে না। বিজেপি মনুবাদ মেনে চলে, যে মনুবাদ ওদেরকে শিখিয়েছে যে নারী শিশুকালে পিতার অধীনে, যৌবনে স্বামীর অধীনে এবং বার্ধক্যে পুত্র সন্তানের অধীনে থাকবে। তাহলে যে আরএসএস এই মতবাদ মেনে চলে, যে বিজেপি এই মতবাদ মেনে চলে, তারা নারী স্বাধীনতার প্রশ্নে, নারীকে আর 1 ধাপ 2 ধাপ 5 ধাপ 10 ধাপ এগিয়ে দেওয়ার প্রশ্নে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কোনো ভূমিকা পালন করবে না। এটা আজকে দিনের আলোর মতো বাস্তব। এমনকি এই বিজেপি সরকার আসার পর যে নতুন পুরনো শ্রম আইন টাইন ভেঙে নতুন শ্রম আইন তৈরি হয়েছে, সেই শ্রম আইনেও বেসরকারি অফিস ইত্যাদি জায়গায় নারী সুরক্ষার ক্ষেত্রে যে আইসিসি তৈরি হওয়ার কথা ছিল, সেই আইসিসির ক্ষমতাকে কমিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বেসরকারি জায়গায় মহিলারা কাজ করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে তাদের যে রক্ষা কবচ সেটা অনেক কমিয়ে আনা হয়েছে। ফলে এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক যেভাবে অনার কিলিং এর ঘটনা ঘটেছে, আমরা কোনো ক্ষেত্রে এরকম দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ঘটনা দেখিনি। ফলে যে কথা আমরা বামফ্রন্টের পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে সাধারণ মানুষকে বলেছিলাম, আজকে সেটা স্পষ্ট হয়ে গেল যে অভয়ার বিচার নিয়ে বিজেপির নেতারা এমনি যা কিছু বলেন, কিন্তু প্রধানমন্ত্রীর মুখ থেকে কিন্তু সিবিআই এর তদন্ত, সেটা দ্রুতগতিতে শেষ হওয়ার প্রশ্ন আজকের সভায় উত্থাপিত হলো না। এইটা তাহলে কোনোভাবে কি তৃণমূলকে সাহায্য সহযোগিতা করার জন্য করা হলো? নির্বাচনের আগে যদি এসে প্রধানমন্ত্রী বলতেন যে আমরা হচ্ছে যে এই বিচারটা অমুক তারিখের মধ্যে করে দেব সিবিআই এর সাহায্যে, তাহলে তৃণমূল বিপদে পড়তো। কিন্তু তৃণমূল কেন বিপদে পড়লো না, এই প্রশ্নের জবাব কিন্তু সাধারণ মানুষ নির্বাচনের আগে খুঁজছেন, যেটা আজকের সভা থেকে পাওয়া গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে বেকারদের কাজ নিয়ে, নিয়োগ দুর্নীতি নিয়ে এবং পশ্চিমবাংলার শিল্পের অবস্থা নিয়ে বেশ কিছু কথা আমার দেশের প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছেন, কিন্তু সেটা আসলে কোনো কাজের কাজ হয়নি। কারণ নিয়োগ দুর্নীতি উনি বলেছেন হয়েছে, কিন্তু যে সিবিআই নিয়োগ দুর্নীতিরও তদন্ত করছে,
সেই সিবিআই কেন একটি তদন্তেরও এখনো পর্যন্ত চার্জশিট জমা দিয়ে উঠতে পারলো না, সেই প্রশ্নের জবাব কিন্তু আজকে সাধারণ মানুষ পেলেন না। তৃণমূলের নেতাদের যাদের জেলে থাকার কথা ছিল দুর্নীতির অভিযোগে, তারা সবাই জামিনে কেন মুক্ত হয়ে গেলেন? তাহলে সিবিআই এর কেন কাজে দুর্বলতা দেখা দিচ্ছে? এই প্রশ্নের জবাবই কিন্তু সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর থেকে আশা করেছিলেন, যা আজকে আমরা জবাব পেলাম না। এবং যদি শিল্পের খারাপ অবস্থার কথাই উনি বলেন, তাহলে আজকে পশ্চিমবাংলার চটকল, আজকে পশ্চিমবাংলার চা বাগান, এই সমস্ত ক্ষেত্রগুলো যখন ধুঁকছে, তখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এগুলোকে বাঁচানোর জন্য? এই প্রশ্ন আমরা উত্তর চেয়েছিলাম, যে উত্তর আমরা পাই। আমরা পানিহাটিতে দাঁড়িয়ে আজকে সাংবাদিক সম্মেলন করছি। এই পানিহাটিতে বেঙ্গল কেমিক্যাল রয়েছে, তার একটু ওই পাশে গেলে দমদমে যেসব কারখানা রয়েছে, এই দুটো কারখানায় কিন্তু কেন্দ্রীয় সরকার সেখানে বিনিয়োগ এনে সেখানে নতুন নতুন চাকরির ব্যবস্থা করতে পারতেন। আমি আরো 5টা নাম বলে যেতে পারি, কিন্তু শুধু যেসব আর বেঙ্গল কেমিক্যালের ক্ষেত্রেই যদি আমরা দেখি, গত কয়েক বছর ধরে নতুন বিনিয়োগ না এনে, এদেরকে কেন্দ্রীয় সরকারি বরাত না দিয়ে আসলে ধুঁকতে ধুঁকতে গলা টিপে শেষ করার বন্দোবস্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। কারণ 14 সালের পর থেকে আমরা দেখছি রেল, ব্যাংক, বিমা, কয়লা খনি, ইস্পাত শিল্প, প্রতিরক্ষা ক্ষেত্র সবেতেই হয় শূন্যপদ কমিয়ে দেওয়া হচ্ছে, না হলে কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হচ্ছে। যে বিজেপির নেতারা দেশের সেনাদেরকে নিয়ে এত গর্ব করে, সেই বিজেপি দেশের সেনাবাহিনীতেও কন্ট্রাকচুয়াল নিয়োগ কেন করছে, সেই প্রশ্নের জবাব সাধারণ মানুষ চেয়েছিলেন, কিন্তু বিজেপি নেতাদের কাছে স্বভাবতই তার কোনো জবাব নেই। ফলে কিন্তু মানুষ যখন ভোট দিতে যাবেন, তখন কিন্তু তারা এই হিসাবগুলো করেই ভোট দেবেন, এই কথা আমরা বলতে পারি। আমরা শেষ দুটো কথা আছে, একটা কথা হচ্ছে অনুপ্রবেশের প্রশ্ন আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কথা দু একবার এসছে। এই অনুপ্রবেশের কথা আমার রাজ্যের মুখ্যমন্ত্রীও 2005-এ লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন, কোনো প্রমাণ করতে পারেন। আজকে আমার দেশের প্রধানমন্ত্রীর মতো পদ থেকে, সেই চেয়ার থেকে যখন অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, তাহলে এটা আমরা জানতে চাই যে যে মানুষের নাম অবৈধভাবে বাদ দেওয়া হলো, আন্ডার অ্যাডজুডিকেশন করে যে মানুষকে চরম হয়রানির মধ্যে ফেলা হলো, যার জন্য বিজেপি দায়ী, মতুয়া অংশের মানুষ, রাজবংশী অংশের মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত অংশের মানুষ যে বিপদে পড়লেন, ধর্ম জাতের নামে যে মানুষকে ভাগ করার চেষ্টা হলো, যত নাম বাদ পড়লো, তার মধ্যে কত নাম আসলে তারা অনুপ্রবেশকারী, এই তথ্য কি আমার দেশের সরকারের কাছে আছে? না হলে শুধুমাত্র ভয় ছড়ানোর জন্য, আতঙ্ক ছড়ানোর জন্য এই অনুপ্রবেশের কথা বারবার বলে, মিথ্যে কথা বলে মানুষের ভোট আদায় করার চেষ্টা যে করা যাবে না, এটা নিশ্চিতভাবে বিজেপির নেতাদের মাথায় রাখা উচিত। আর আমার শেষ কথা, আজকে প্রধানমন্ত্রী বলার সময় নেতাজি এবং শ্যামাপ্রসাদের উল্লেখ করেছেন। একই পংক্তিতে নেতাজি এবং শ্যামাপ্রসাদকে বসানো যায় না, কারণ আমরা জানি যে এই শ্যামাপ্রসাদ বাবু কিন্তু বাংলা ভাগ চেয়েছিলেন। সুরাবর্দী এবং শরৎ বসু সেই সময় বাংলা ভাগের বিপক্ষে ছিলেন। শ্যামাপ্রসাদ চিঠি লিখেছিলেন ব্রিটিশ গভর্নমেন্টকে যে বাংলা ভাগের ব্যাপারটাকে ব্যর্থ করতে দেবেন না। এমনকি সুভাষচন্দ্রের সাথে শ্যামাপ্রসাদের এই নিয়ে বিতর্ক হয়েছিল যে কংগ্রেস যে প্ল্যাটফর্ম তখন কাজ করছিল, সেই প্ল্যাটফর্মের মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকতে দেওয়া যাবে না, এটা একটা বিষ। সেই জন্যে শ্যামাপ্রসাদ যখন এই ধরনের সাম্প্রদায়িকতার চর্চায় উৎসাহী হলেন, তার দলবল যখন এই ধরনের চর্চায় মানুষ ভাগের রাজনীতি করতে উৎসাহী হয়েছিল, তখন নেতাজির অনুগামীরা তাদের স্বভাব ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছিলেন। এইটা পশ্চিমবাংলার গর্ব। শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রকে বাধ্য করেছিলেন ব্রিটিশের পতাকা, ইউনিয়ন জ্যাককে স্যালুট করতে। তারা সেটা করতে চাননি বলে তাদেরকে পিটিয়ে কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়ার ব্যবস্থাও এই শ্যামাপ্রসাদ করেছিলেন ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনে, যে সিদ্ধান্ত পরে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। ফলে এই শ্যামাপ্রসাদের সাথে নেতাজিকে, যিনি গোটা ভারতবর্ষের সমস্ত মানুষকে মিলে ধর্ম জাত নির্বিশেষে তার বাহিনী তৈরি করে, তার ব্রিগেড তৈরি করে ভারতবর্ষকে মুক্তির দিশা দেখাতে চেয়েছিলেন, তার সাথে শ্যামাপ্রসাদকে এক আসনে বসানোটা আসলে পশ্চিম বাংলার মানুষের অপমান। এটা যেন বিজেপি নেতারা মাথায় রাখেন। প্রধানমন্ত্রীর সভা থেকে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য, কিন্তু প্রধানমন্ত্রীর সভা থেকে তৃণমূলের আসলে অনেক প্রাপ্তি হলো। ওদের নেতারা স্পষ্ট সিগন্যাল পেয়ে গেলেন যে নির্বাচনের আগে পরে যে দুর্নীতির তদন্তের কথা হচ্ছিল, সারদা, নারদা, রোজভ্যালি, লাল ডায়েরি, নীল ডায়েরি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, নিয়োগ দুর্নীতি, মিউনিসিপ্যালিটির দুর্নীতি নিয়ে এত কথা, এলাকার নেতারা বলেন যে বিজেপির দিল্লির নেতারা আসবেন আর জেল যাবে, এই হবে ওই হবে, কিন্তু প্রধানমন্ত্রীর মুখ থেকে এই সম্পর্কিত কোনো কথা শোনা গেল না।
একবার ফাইল খোলার কথা বলেছিলেন, কিন্তু নারদার ফাইল খুলতে গেলে ওর দলের যারা যারা এখন আছেন তাদেরই দু চারজন বিপদে পড়ে যেতে পারেন সম্ভবত, আবার ওই ফাইলের কথা তাকে নিজেরই মুখ বন্ধ করে দিতে হয়েছে। ফলে তৃণমূলকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী এবং বিজেপির এই পদক্ষেপ, সেটা বাংলার মানুষ ব্যর্থ করবেন। এবং এক দফা নির্বাচন হয়ে গেছে, মানুষ তার রায় দিয়েছেন। তৃণমূল বিজেপির এই বিভাজনের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, একে অন্যকে বাঁচিয়ে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। আমরা বিশ্বাস করি, আমরা ভরসা করি যে পরবর্তী যে 29 তারিখের দ্বিতীয় দফার নির্বাচন, তাতেও মানুষ এর বিপক্ষেই রায় দেবে। আমাদের সাথে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা আছেন জিতেন্দ্র চৌধুরী। বিজেপি যে ভয়ঙ্কর অত্যাচার ত্রিপুরায় চালাচ্ছে সেই সম্পর্কিত উনিও বিস্তারিত ব্যাখ্যা করবেন। আমার কথা শেষ, এখন আপনারা কিছু প্রশ্ন চাই।